মিটার ও রুট পারমিট ছাড়াই ঢাকার রাজপথে চলছে শত শত অবৈধ সিএনজি অটোরিকশা। এটা জেলার গাড়ি, ঢাকা শহরে চলে সার্জেন্ট মান্থি করে, ঠিক আছে? তারা জেলার গাড়ি, তাদের মিটার নাই, তারা কিভাবে কেন চালাবে সার্জেন্ট মান্থি দিয়া? ৬,০০০ টাকা গাড়ি প্রতি মাসে ঢাকা সিটি চলবো। এটা সার্জেন্টের গাড়ি। সার্জেন্টের গাড়ি এলাকার যে নেতা কর্মী আছে বা পুলিশ আছে তাদের মাধ্যমে এটি রুল মেনটেন করে চলে। আইনি জটিলতায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলছে বিআরটিএ। হাইকোর্টে গিয়ে এইটার বিরুদ্ধে আমাদের প্রতি একটা আদেশ এনেছে, আমরা যাতে এই গাড়িগুলোকে আপাতত ডিস্টার্ব না করি। দেখছিলেন বিশেষ শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি পারমিতাহীন এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 2019 সাল থেকে এসএসসিতে সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া সহ বেশ কিছু সুপারিশ শিক্ষাবিদদের। মানোন্নয়নের স্বার্থে বাস্তবায়নের আশ্বাস শিক্ষামন্ত্রী। ভেজাল প্যারাসিটামল খেয়ে শিশু মৃত্যুর মামলার রিড ফার্মাসিউটিক্যালসের 5 আসামির সবাই খালাস। তদন্তের গাফিলতিতে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ, রায়ে আদালত। বিশ্বব্যাপী নিরাপদ পানি ব্যবহার নিশ্চিতে গ্লোবাল ফান্ড গড়ে তোলার প্রস্তাবনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। হাঙ্গেরিতে ওয়াটার সামিটে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ভোটার বেড়েছে প্রায় 1.25 লাখ। প্রার্থী বাছাইয়ে আধুনিক নগরায়নকে গুরুত্ব দিচ্ছেন নতুন ভোটাররা। এবং বরিশালে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সুন্দরবনের খোকাবাবু বাহিনীর প্রধান সহ 12 জলদস্যুর আত্মসমর্পণ। 22টি আগ্নেয়াস্ত্র ও 1000 রাউন্ড গুলি জমা। 2019 সাল থেকে এসএসসিতে সকল বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া, পাবলিক পরীক্ষায় বিষয় কমানো এবং নৈর্ব্যক্তিক ও সৃজনশীল প্রশ্নের মানোন্নয়নে প্রশ্ন ব্যাংক তৈরির সুপারিশ করেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদরা। মাধ্যমিক শিক্ষা সহ দেশের সামগ্রিক শিক্ষার মানোন্নয়নে এসব সুপারিশ বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয় শিগগিরই উদ্যোগ নেবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সম্প্রতি শিক্ষাবিদদের নিয়ে দুদিনব্যাপী সেমিনার শেষে সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ও শিক্ষাবিদরা এসব কথা জানান। বর্তমান শিক্ষা পদ্ধতিতে পাবলিক পরীক্ষায় জিপিএ 5 পাওয়ার পাশাপাশি বড় স্কোর করতে শিক্ষার্থীদের কোচিং সেন্টারমুখী হওয়ার প্রবণতা বেড়েই চলেছে। এছাড়া বইয়ের বোঝা ও বিষয়সমূহের অতিরিক্ত চাপে শিক্ষার্থীদের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। এসব বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক মানের পরীক্ষা পদ্ধতি প্রণয়ন সহ শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক সংস্কারে শিক্ষাবিদদের দেয়া সুপারিশমালা গ্রহণ ও তা বাস্তবায়নের কথা জানান শিক্ষামন্ত্রী। 2019 সালে সকল বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র প্রণয়ন করা যেতে পারে। শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা, চারু ও কারুকলা, কেরিয়ার শিক্ষা বিষয়গুলো পাবলিক পরীক্ষায় অন্তর্ভুক্ত না করে এই বিষয়গুলো বিদ্যালয় পর্যায়ে সম্পূর্ণভাবে ধারাবাহিক মূল্যায়নের আওতায় আনা যেতে পারে। এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্নের মান উন্নয়নের লক্ষ্যে আইটেম ব্যাংক তৈরি করা যেতে পারে। সবগুলোকেই ব্যবহার করে আমরা এই কাজগুলো করে যাব যাতে এটা বিশ্বমানের পর্যায়ে আমরা বুঝতে পারি। শিক্ষাবিদরা বলেন, এসব সুপারিশমালা বাস্তবায়ন হলে গাইড বই ও কোচিং সেন্টার বাণিজ্য কমে আসবে। পরীক্ষায় স্কোর বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ অপরিহার্য বলে জানান শিক্ষাবিদ মোহাম্মদ জাফর ইকবাল। এমন একটা জায়গায় শিফট করতে পারি সোদের যারা আসলে জিপিএ 5 পাওয়ার যোগ্য তারা জিপিএ 5 পাবে। সেখানে আমরা আসলে স্ট্যান্ডার্ডাইজ করতে পারি যে জায়গাটাতে আমরা যদি বসাই মানদণ্ডটা, তখন যারা নাকি হয়তো মার্কস কম পেয়েছে কিন্তু জিপিএ 5 পাওয়ার যোগ্য তাদেরকে আমরা নিয়ে আসতে পারি। কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে এই যে কোচিং বাণিজ্য এবং গাইড বইয়ের দৌরাত্ম্য এ দুটোই কমবে বলে আশা করছি। এদিকে বানান ভুল কমানোর পাশাপাশি শিক্ষার্থীদের কাছে বই আকর্ষণীয় ও সহজবোধ্য করতে বিশেষজ্ঞরাই বই লিখবেন বলে জানান শিক্ষাবিদ আব্দুল্লাহ আবু সাইদ। পাঠ্য বইয়ের কারণে ছেলে মেয়েরা আটকে যায়, বানান ভুল, অস্পষ্ট বহু রকম জিনিস থেকে যায়। সুতরাং পাঠ্য বইকে যদি আমরা রমণীয় করে তুলতে পারি, মজাদার করে তুলতে পারি, তাহলে পরে তো সেই জন্য আমাদের ওখানে সিদ্ধান্ত হলো যে বিশেষজ্ঞরা লিখবেন। শিক্ষার মানোন্নয়নে শিক্ষাক্ষেত্রে বাজেট বরাদ্দ বাড়ানোর সুপারিশও করেন শিক্ষাবিদরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।
ভেজাল প্যারাসিটামল খেয়ে শিশু মৃত্যুর মামলায় রিড ফার্মাসিউটিক্যালসের 5 আসামির সবাইকে খালাস দিয়েছেন আদালত। সকালে ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক এম আতোয়ার রহমান এ রায় দেন। মামলায় বাদী ও তদন্ত কর্মকর্তার অযোগ্যতা ও অদক্ষতার কারণে অভিযোগ প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হয়েছেন বলে আদালত পর্যবেক্ষণ তুলে ধরেন। সাদিকুর রহমানের রিপোর্ট। রিড ফার্মার প্যারাসিটামল সিরাপ পানে 2009 সালে সারা দেশে 28 শিশুর মৃত্যু হয়। ওই বছরের 10 আগস্ট ভেজাল ওষুধ তৈরির অভিযোগে ড্রাগ কোর্টে মামলা করেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক শফিকুল ইসলাম। রিড ফার্মার প্যারাসিটামলে বিষাক্ত উপাদান থাকার ফলে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে বলে মামলার এজাহারে বলা হলেও তদন্ত কর্মকর্তা আদালতে দাখিল করা অভিযোগপত্রে বলেন শুধুমাত্র নিম্নমানের ওষুধ তৈরি করা হয়েছিল এবং তাতে কোনো বিষাক্ত উপাদান ছিল না। তবে আদালত রায়ের পর্যবেক্ষণে বলেন বাদী ও তদন্ত কর্মকর্তা সঠিক নিয়ম মেনে জব্দ তালিকা ও পরীক্ষার প্রতিবেদন জমা দেননি। যথাযথ পদক্ষেপ না নেওয়ায় এই মামলায় তাদের অযোগ্যতা ও অদক্ষতা প্রমাণিত হয়েছে। শুধু ওষুধের গায়ে লেভেল ছিল রিড ফার্মাসিউটিক্যাল লিমিটেড, বাট বিজ্ঞ আদালত মনে করেন বা বলেছেন রায়ের মধ্যে এই আলামত যে রিড ফার্মা লিমিটেডের প্রস্তুতকৃত আলামত সেটার কোনো প্রমাণ নাই এবং সেখান থেকে বা ওষুধ কোম্পানি থেকে বা কারখানা থেকে জব্দ করা হয়নি। এই মর্মে 3 মনে করে খালাস দিয়েছেন। পুরো রায়ের কপি পেলে আমরা বুঝতে পারবো যে এখানে কোথায় অযোগ্যতা বা অদক্ষতা ছিল। রায়ে সন্তোষ প্রকাশ করে আসামি পক্ষের আইনজীবী বলেন মামলার তদন্ত কর্মকর্তা যে আলামত সংগ্রহ করেছে তা রিড ফার্মার না হওয়ায় আসামিরা নির্দোষ প্রমাণিত হয়েছে। রিড ফার্মার মালিকের বিরুদ্ধে যে মামলাটা আনয়ন করা হয় সেই মামলায় এই ওষুধগুলা রিড ফার্মার কাছ থেকে উদ্ধার করা হয়নি। ব্যবসা নাই, অর্থও নাই, ইভেন আমার সম্পত্তি তো গেছে, আমি আমার পৈতৃক সম্পত্তি আমার দাদার সম্পত্তি পর্যন্ত বিক্রি করছি। আদালত ন্যায় বিচার করছে, আমি ন্যায় বিচার পাইছি। ভেজাল প্যারাসিটামল তৈরির দায়ে এর আগে অ্যাডফ্লেম ফার্মাসিউটিক্যালসের মালিক সহ 3 জনকে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া একই অভিযোগে বিসিআই ফার্মার 6 কর্মকর্তাকে 10 বছর করে কারাদণ্ড দেন আদালত। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। পানির সংকট মোকাবিলায় সব দেশকে অভিজ্ঞতা, কারিগরি জ্ঞান বিনিময়ে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন পানি ব্যবস্থাপনায় গ্লোবাল ফান্ড গঠন এখন সময়ের দাবি। সোমবার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে ওয়াটার সামিট 2016 এর উদ্বোধনী পর্বে 7 দফা প্রস্তাবনায় কথা বলেন প্রধানমন্ত্রী। পানি বিষয়ক ওই সম্মেলনে বিশ্ব নেতাদের পাশাপাশি রাখা বক্তব্যে শেখ হাসিনা আরও বলেন বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে পানির উৎসগুলো চিহ্নিত করা জরুরি। পানি নিয়ে একটা সুবিধাজনক অবস্থায় পৌঁছাতে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। এক্ষেত্রে বিভিন্ন দেশের কারিগরি অভিজ্ঞতা, সক্ষমতা, দক্ষতার বিনিময় করাটা জরুরি। কেননা একটি বাসযোগ্য পৃথিবীর জন্য আমাদেরকে নিশ্চিত করতে হবে নিরাপদ পানি। এজন্য পানির উৎসগুলো সঠিকভাবে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। আর তাছাড়া জলবায়ুর ঝুঁকিতে থাকা দেশগুলোকে পানি নিয়ে অপেক্ষাকৃত বেশি চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হচ্ছে। তাই ভবিষ্যতের জন্য আমাদের পানি বিষয়ক নীতি প্রণয়ন করে অগ্রসর হতে হবে। মনে রাখতে হবে কৃষি খাতে খাদ্য উৎপাদন করতেও প্রচুর পানি আমাদের ব্যবহার করতে হয়। এখন সময় এসেছে যে এই পানি কতটা কম ব্যবহার করে উৎপাদন বাড়ানো যায়। এক দেশের সঙ্গে অন্য দেশের অভিজ্ঞতা বিনিময় করতে হবে যাতে আমরা এর কার্যকর ব্যবহার নিশ্চিত করতে পারি। পানি নিয়ে উন্নয়নের লক্ষ্যগুলো অর্জন করতে বৈশ্বিক তহবিল গঠনের বিষয়টি আমি আবারও পুনর্ব্যক্ত করছি। এদিকে হাঙ্গেরির বুদাপেস্টের ওয়াটার সামিটে যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের ত্রুটি ও দায়িত্বরতদের অবহেলার বিষয়ে তদন্ত করতে 3টি কমিটি গঠন করা হয়েছে। সন্ধ্যায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাশেদ খান মেনন সাংবাদিকদের একথা বলেন। এ সময় সংসদীয় কমিটির সভাপতি মোহাম্মদ ফারুক খান বলেন কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী ফিরে আসার আগেই প্রাথমিক তদন্তে দোষীদের শাস্তির সুপারিশ করা হয়েছে। ইঞ্জিনের ফুয়েল প্রেশার কমে যাচ্ছিল, এটা নট দ্যাট যে এখানে কিছু নেই, এটা ফুয়েল প্রেশার কমে যাচ্ছিল এবং সেটা দেখা গেছে যে একটি নাট সেখানে আলগা হয়ে গেছিল, যার ফলে সিপেস্তা হয়েছে। এই ধরনের কোনো যদি ঘটনা ঘটে তাহলে পাইলটের দায়িত্ব হচ্ছে সঙ্গে সঙ্গে নিয়ারেস্ট আন্তর্জাতিক বিমানবন্দরে বা বিমানবন্দরে অবতরণ করা। ইতিমধ্যেই সিভিল এভিয়েশন থেকে একটি কমিটি করা হয়েছে, বিমান থেকে একটি কমিটি করা হয়েছে এবং মন্ত্রণালয় থেকে একটি কমিটি করা হয়েছে। 3টি কমিটি তাদের রিপোর্ট তারা তৈরি করছেন। মাননীয় প্রধানমন্ত্রী ফেরত আসার পূর্বেই যেন একটা প্রাথমিক একটা তদন্ত হয়ে যায় এবং সেই তদন্ত শেষে যারা দোষী
তাদের বিরুদ্ধে একটা প্রাথমিক শাস্তি ব্যবস্থা করা হয়। সন্ধ্যার সময় আরো থাকছে। প্রায় 2 বছর আটক থাকা মাহমুদুর রহমান মান্নার হাইকোর্টের দেয়া জামিন আপিল বিভাগেও বহাল, মুক্তিতে আর বাধা নেই জানিয়েছেন আইনজীবী। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট বলেছেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে একটি নির্দলীয় ও শক্তিশালী নতুন নির্বাচন কমিশন গঠন হবে সরকারের জন্য চ্যালেঞ্জ। বিকেলে রাজধানীর ধানমন্ডির ইএমকে সেন্টারে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারের পাশে থাকার কথাও বলেন মার্কিন রাষ্ট্রদূত। মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারের চালানো নির্যাতনের ফলে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটছে রোহিঙ্গাদের। সীমান্ত দিয়ে বিজিবির কড়া নজরদারিকে উপেক্ষা করে প্রাণ বাঁচাতে প্রায় প্রতিদিনই এদেশে ঢুকছে শত শত রোহিঙ্গা। প্রতিবেশী দেশে মানবাধিকার এবং নিজেদের শরণার্থী সমস্যা সমাধানে এর মধ্যে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বানও জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের। বর্তমান অবস্থার আমরা আনুষ্ঠানিক স্বচ্ছ তদন্ত চাই। আমরা জানতে চাই মিয়ানমারের ভেতরে আসলে কি হচ্ছে। মিয়ানমারের সরকার যাতে মানবাধিকারের বিষয়টি গুরুত্ব দেয় সে ব্যাপারে আমরা একসঙ্গে কাজ করছি। বাংলাদেশ সরকার যে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছে আমরা তাতে জাতিসংঘের সাথে একযোগে কাজ করতে চাই। অভিবাসন বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো ধর্ম, জাত কিংবা দেশ বিবেচনার সিদ্ধান্ত নেয় না উল্লেখ করে বার্নিকাট বলেন, নতুন সরকার গঠনের পর বাংলাদেশি অভিবাসীদের আলাদা করে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই সময় তিনি কথা বলেন বাংলাদেশের নির্বাচন কমিশন গঠনের বিষয়েও। বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজেই বলেছেন তিনি কোনো প্রশ্নবোধক নির্বাচন চান না। আগামী দিনে একটি স্বচ্ছ, শক্তিশালী ও নির্দলীয় নির্বাচন কমিশন গঠনই হবে সেটার প্রথম পদক্ষেপ। যুক্তরাষ্ট্র এবং অন্যান্য বন্ধু দেশগুলো চায় এমন একটি নির্বাচন কমিশন গঠন করতে হবে যাতে আগামীতে সবার ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করা যায়, একই সাথে প্রত্যেকটি ভোট গণনা করা হয়। হোলি আর্টিজান হামলার পর বাংলাদেশের বর্তমান নিরাপত্তা ব্যবস্থায় নিজের সন্তুষ্টির কথা জানালেও এই ব্যবস্থা অব্যাহত রাখার উপর জোর দেন তিনি। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সরকারের অর্জন ও ভাবমূর্তি যাতে কোনোভাবেই ক্ষুণ্ণ না হয় সেদিকে সতর্ক থেকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। বিকেলে রাজধানী নগর ভবনে প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের স্মরণ সভায় এ আহ্বান জানান তারা। কারো অপকর্মের জন্য শেখ হাসিনার অর্জনকে ম্লান হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি জানান নেতারা। দলের মধ্যে দলবাজি বন্ধ করি, আমরা ভাইয়ের রাজনীতি বন্ধ করি, আমরা সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়া বন্ধ করি, আমরা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কাজ করা বন্ধ করি। আমরা শেখ হাসিনার আজকে যে সমস্ত বিশ্বব্যাপী শেখ হাসিনার যে সুনাম, শেখ হাসিনার যে অর্জন, সে অর্জন যাতে কোনোভাবেই আমাদের কর্মকাণ্ড দিয়ে নস্যাৎ না হয়, আমাদের কর্মকাণ্ড দিয়ে সে অর্জন যাতে খাটো না হয়, আসুন আমরা সেভাবে চলি। নির্বাচনে খুব বেশি সময় নেই। কমিটিগুলো করছেন, করুন, পকেট কমিটি যেন না। পকেট কমিটির পরিণতি ভয়াবহ। নির্বাচনে খেসারত দিতে হবে। জনগণের কাছে আওয়ামী লীগকে ছোট করবেন না। গুটি কয়েকের খারাপ কাজের জন্য নেত্রীর এত বিশাল অর্জন আমরা ম্লান হতে দেব না, দেব না, দেব না। নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন নির্বাচনে নতুন ভোটার বেড়েছে প্রায় 1.25 লাখ। আর যুগের সাথে তাল মিলিয়ে নারী কাউন্সিলর সহ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হিসেবে আছেন শতাধিক নতুন মুখ। তবে নির্বাচনে প্রার্থী বাছাইয়ে নতুন ভোটারদের কাছে গুরুত্ব পাচ্ছে আধুনিক নগর ব্যবস্থা। মেয়রও তার সহযোগীদের কাছে প্রত্যাশার ফুলঝুরি নয়, তাদের চাওয়া বাস্তবসম্মত উদ্যোগ। নারায়ণগঞ্জ থেকে শওকত আলী সৈকতের পাঠানো তথ্য ও আব্দুল্লাহ মামুনের ছবিতে ডেস্ক রিপোর্ট। নেই পোস্টার কিংবা মাইকিং, শুরু হয়নি সে অর্থে কোনো প্রচারণাও। তবে এবারই প্রথমবারের মতো দলীয় প্রতীকে হতে যাওয়ায় সব জায়গাতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে সিটি নির্বাচন।
নির্বাচনী এলাকায় নতুন ভোটার ৭৫,০০০। নগর অভিভাবক নির্বাচনে এবার তারাই থাকবেন মূল ভূমিকায়। নির্বাচন নিয়ে তাই তাদের জল্পনা কল্পনার কোনো কমতি নেই। চায়ের দোকান কিংবা বন্ধুদের আড্ডা যেখানে কান পাতা যায়, চলছে প্রার্থী ও তাদের প্রতিশ্রুতির চুলচেরা বিশ্লেষণ। আমরা তরুণরাই পারি যে দেশকে এগিয়ে নিয়ে যেতে, আর আমরা চাই যারা তরুণ ভোটার তারা তরুণদেরকেই সুযোগ দিতে। যেভাবে প্রযুক্তির সাথে দেশ এগিয়ে যাচ্ছে ওইভাবে ওয়ার্ড কাউন্সিলগুলো যদি আগায় তাহলে আমাদের দেশটা আরো উন্নত হবে, নারায়ণগঞ্জ সিটিটা আরো উন্নত হবে। নতুন লোকদেরও সুযোগ দেওয়া আমি মনে করি বেটার। পুরনো তো অনেক আছে, তাদের এক্সপিরিয়েন্সটা অনেক বেশি, নতুনদেরকেও সেই ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করা উচিত। নতুন ভোটারদের সঙ্গে তাল মিলিয়ে প্রার্থিতার দৌড়ঝাঁপেও রয়েছেন অসংখ্য নতুন মুখ। নির্বাচিত হলে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই জনগণের সেবা করবেন বলে প্রতিশ্রুতি তাদের। মানুষ আসলে চায় জনপ্রতিনিধি যাতে তার বিপদে তার পাশে গিয়ে দাঁড়ায়। নতুন যে ভোটারগুলো আছে ৮৬,০০০-এর মতো, প্রায় ৮০-৮৬,০০০-এর মতো যে ভোটার আছে, তাদের যে আধুনিক চিন্তা ভাবনাকে সেটাকে সংযুক্ত করে একটা আধুনিক ওয়ার্ড হিসেবে যেন উপস্থাপন করতে পারি। ডিজিটাল বাংলাদেশে যেভাবে আমাদের নারায়ণগঞ্জ হওয়ার কথা, আমার ৩টা ওয়ার্ডকে ওইরকম করে সাজাবো। একজন নারী হিসেবে আমি চাই যারা পিছিয়ে পড়া নারীরা আছেন তাদেরকে নিয়ে আমি কাজ করব। আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ৪,৭৯,৩৯২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। মিটার নেই, রুট পারমিটও নেই, এমনকি বাণিজ্যিকভাবে চলার অনুমতিও নেই। এরকম শত শত অবৈধ সিএনজি অটোরিকশা দাপিয়ে বেড়াচ্ছে ঢাকার রাজপথ। বৈধ সিএনজিগুলো মিটারে না চললে শাস্তির মুখোমুখি হলেও অবৈধ এসব সিএনজি বিভিন্ন মহলকে ম্যানেজ করে চলছে বহাল তবিয়তে। এ নিয়ে বৈধ চালকদের মধ্যে ক্ষোভ থাকলেও বিআরটিএ বলছে আইনি জটিলতায় প্রাইভেট সিএনজিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না তারা। তবে অবৈধ যে কোনো অটোরিকশা পেলেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। তাফসির বাবুর রিপোর্ট। এটি গাজীপুর থেকে আসা সিএনজি চালিত অটোরিকশা। ঢাকা সিটিতে যা ঢুকতে পারারই কথা নয়, সেটি নির্বিঘ্নে যাত্রী পরিবহন করছে নগরীতে। সিএনজি চালিত এই অটোরিকশাটি নিবন্ধন পেয়েছে নারায়ণগঞ্জে, তবে এটি এখন চলাচল করছে ঢাকা সিটিতে। রাজধানীর এই খিলগাঁও মোড়ে এসে দেখা গেল এরকম ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, গাজীপুর, এমনকি সিলেট জেলারও অনেক সিএনজি এই নগরীতে দিব্যি ভাড়া খাটছে বেআইনিভাবে। রাজধানীর কমলাপুর, মালিবাগ, মিরপুর, শ্যামলী সহ নির্দিষ্ট কিছু এলাকায় মিটারবিহীন এসব অটোরিকশা যাত্রীদের কাছে ভাড়া আদায় করছে খেয়াল খুশি মতো। রুট পারমিট না থাকা সত্ত্বেও কোন জাদু বলে চলছেন ঢাকার রাস্তায়, এমন প্রশ্নে সটকে পড়লেন এই চালক। কিন্তু এখানে যে চালাচ্ছে আপনার ধরে না, পুলিশ ধরে না, মানে তখন কি করে না, কিভাবে চালাচ্ছেন? তবে অন্যদের কাছে পাওয়া গেল উত্তর। এটা জেলার আগে ঢাকা শহরে চলে সার্জেন্ট মান্তি করে, ঠিক আছে, সার্জেন্টের মান্তি করে রাখছে, সার্জেন্ট মান্তি হিসেবে চলে। মাঝখানে আটকালে হ্যার নাম করলে ছেড়ে দেয়। ওই যে হ্যার ডেলি সকালে অফিসে নামা দিয়ে দেয়। ৬,০০০ টাকা গাড়ি প্রতি মাসে ঢাকা থেকে চলবো। ট্রাফিক বিভাগের কর্মকর্তারা অবশ্য এসব বিষয়ে প্রকাশ্যে কথা বলতে চান না, তবে তাদের কেউ কেউ দোষটা চাপালেন অন্যদের ঘাড়ে। এটা নিজেরা একটু বোঝেন না ভাই, কোনোভাবে না কোনোভাবে তো চলে। আর আমি শুনতে এখানে পলিটিক্যাল লোকজন নাকি এলাকার যে নেতা কর্মী আছে বা পুলিশ আছে তাদের মাধ্যমে এটি রুল মেনটেন করে চলে। এদিকে ঢাকার বাইরের অটোরিকশা ছাড়াও ঢাকার রাস্তায় এখন পুরো দমে ভাড়া খাটছে প্রাইভেট সিএনজি অটোরিকশাগুলো। এটা সার্জেনের গাড়ি, ওই জন্য ধরবে না। এটা নিজের গাড়ি, আর যদি অন্য গাড়ি প্রাইভেট চলে তাহলে মনে করেন মান্তি দেওয়া চলে। তারা জেলার গাড়ি, তাদের মিটার নাই, তারা কিভাবে কেন চালাবে সার্জেন্ট মান্তি দিয়া? তবে বিআরটিএ চেয়ারম্যান জানান, আদালতের নিষেধাজ্ঞায় প্রাইভেট অটোরিকশাগুলোর বিরুদ্ধে আপাতত ব্যবস্থা নেওয়া না গেলেও ঢাকার বাইরের সিএনজিগুলোকে কোনো ছাড় দেওয়া হচ্ছে না। প্রাইভেট সিএনজি তারা হাইকোর্টে, মহামান্য হাইকোর্টে গিয়ে এইটার বিরুদ্ধে আমাদের প্রতি একটা আদেশ এনেছে, আমরা যাতে এই গাড়িগুলোকে আপাতত ডিস্টার্ব না করি। বর্তমানে ঢাকায় চলাচল করছে প্রায় ১৩,০০০ সিএনজি চালিত অটোরিকশা। এর মধ্যে প্রাইভেট অটোরিকশা রয়েছে প্রায় ১,৫০০। আর ঢাকার বাইরে থেকে আসা অটোরিকশার কোনো পরিসংখ্যান নেই কারো কাছে। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। হলিআর্টিজানের সন্ত্রাসী হামলার ৫ মাস পরেও রাজধানীর গুলশান এলাকায় কাটছে না ব্যবসায়িক মন্দা। হতাশ বিক্রেতারা। নিরাপত্তা দিতে কাজ করছে পুলিশ। রাষ্ট্রদ্রোহ সহ ২ মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে দেয়া হাইকোর্টের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি এস.কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। পাসপোর্ট জমা রাখা সাপেক্ষে পুলিশ রিপোর্ট দাখিল করা পর্যন্ত তিনি জামিনে থাকবেন।
রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহে উস্কানির অভিযোগে 2015 সালের 25শে ফেব্রুয়ারি মান্নাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সেনা বিদ্রোহে উস্কানির অভিযোগে 2015 সালে 24শে ফেব্রুয়ারি ও সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে একই বছরের 5 মার্চ মামলা করা হয়। তার আইনজীবী জানিয়েছেন, জামিন বহাল থাকায় তার মুক্তিতে আর কোনো বাধা নেই। রাষ্ট্রপক্ষ বলছে, খুব শিগগিরই এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হবে। মাহমুদুর রহমান মান্না সাহেব প্রায় 2.25 বছর ধরে আটকা আছেন এবং কোনো তদন্ত প্রতিবেদন নাই, কোনো অগ্রগতি নাই। তো এই ব্যাপারে মাননীয় প্রধান বিচারপতি একটু উষ্মা প্রকাশ করেছেন। সরকারের 2টা আপিল বিভাগ খারিজ করে দিয়েছে, অর্থাৎ এখন মাহমুদুর রহমান মান্না সাহেবের আর জেল থেকে মুক্তি পেতে আইনগত কোনো বাধা নাই। জনাব মাহমুদুর রহমান মান্না তার পাসপোর্ট জমা দেবেন আদালতের কাছে, এবং যদি অলরেডি তার পাসপোর্ট সিজ করে না হয়, তদন্ত পর্যায়ে আছে। আমরা আশা করছি যথাশীঘ্রই সম্ভব এই মামলা দুটোর রায় চার্জশিট দেওয়া হবে। ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে গতকাল পুলিশের সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত 500 জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। এখন পর্যন্ত এই মামলায় কাউকে আটক করেনি পুলিশ। এ ঘটনায় শহরে অনির্দিষ্টকালের জন্য জারি করা 144 ধারা এখনো বহাল রয়েছে। এদিকে রোববারের সংঘর্ষের পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে নিহত পথচারী সফর আলীর ভাই বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় একটি মামলা করেছেন। এছাড়া সংঘর্ষে নিহত কলেজ শিক্ষক আবুল কালাম আজাদের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। এদিকে গতকালের ঘটনায় ময়মনসিংহ জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের পরিচালক মোহাম্মদ আব্দুল মোতালেবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ পরিদর্শন করেছে। আবুল কালাম আজাদ ওই সময় ছিল, গার্ড দিছে, আমাদের গার্ড দিছে। মহিলা টিচার যারা ছিলেন, এই আবুল কালাম আজাদ সহ হেলাল প্রফেসর সহ তারা চেষ্টা করেছে তাদেরকে শেল্টার দেওয়ার জন্য, এবং পিছন থেকে তাদের উপর লাঠি চার্জ করা হয়েছে। আবুল কালাম আজাদ সাহেব মাঠের এক পাশে দাঁড়ানো ছিল, সেইখানে পুলিশ দৌড়ে গিয়ে তার বুকে লাঠি দেওয়ার পর উনি পরে যান। হাসপাতালে পাঠানো হয় এবং আমরা বিকালে তা আবুল কালাম আজাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা মানে ক্ষিপ্ত হয়ে আবার রাজপথে নেমে আসে। 4-5 জন অজ্ঞাতনামা লোককে আসামি করে একটা মামলা হয়েছে, নিয়মিত মামলা হয়েছে। আর একটি ওই যে ইউডি মামলা হয়েছে, ওই যে একজন ভিকটিম সে যে মারা গেছিল, সে পথচারী অসুস্থ অবস্থায় মারা গেছিলেন, এই সংক্রান্ত একটা ইউডি মামলা করছি আমরা। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি আজকে স্বাভাবিক, এলাকায় 144 ধারা জারি করা আছে। বরিশালে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেছে সুন্দরবনের খোকাবাবু বাহিনীর প্রধান সহ 12 জলদস্যু। সকালে র্যাব 8-এর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে তারা। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ সহ স্থানীয় সংসদ সদস্য এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খোকাবাবু বাহিনী র্যাবের কাছে 22টি আগ্নেয়াস্ত্র ও 1003 রাউন্ড গুলি জমা দেয়। আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাভাবিক জীবনে ফেরার কথা জানায় জলদস্যুরা। এ নিয়ে 7টি বাহিনীর 60 জন জলদস্যু আত্মসমর্পণ করল। প্রত্যেক বাহিনীর উপর আমাদের সার্ভিলেন্স রয়েছে, গোয়েন্দা কার্যক্রম রয়েছে। আমি আশা করব যদি কারো মাথায় কোনো সামান্যতম সুস্থ বুদ্ধি কাজ করে, তার দ্রুত আমাদের কাছে আত্মসমর্পণ করবে। সুন্দরবন এলাকা আমরা একে একে চিরুনি অভিযানের মাধ্যমে এই ধরনের সন্ত্রাসী অ্যাক্টিভিটি যারা করেন, যারা জলদস্যুতা করেন, যারা বনদস্যু হিসাবে আজকে আত্মপ্রকাশ করার প্রচেষ্টা করছেন, সবাইকে নির্মূল করা হবে। সেই জন্য আমরা বলছি, আহ্বান করছি যে যারা এখনো বাকি আছেন তারা অতি শীঘ্র আপনারা সারেন্ডার করুন। হলি আর্টিজানে সন্ত্রাসী হামলার ঘটনার প্রায় 5 মাস পরও রাজধানীর গুলশান এলাকায় কাটছে না ব্যবসায়িক মন্দাভাব। বিক্রেতারা বলছেন মার্কেটগুলোতে এখনো পুরোদমে ক্রেতা সমাগম হচ্ছে না। আর ক্রেতারা বলছেন গুলশানে চলাফেরায় এখনো কিছুটা আতঙ্ক কাজ করে। এছাড়া সড়কের বিভিন্ন স্থানে তল্লাশির কারণে মার্কেটে আসতে বিব্রত হচ্ছেন তারা। তবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বক্তব্য, গুলশান এলাকায় ক্রেতা বিক্রেতার নিরাপত্তা দিতে কাজ করছেন তারা। ফখরুল শাহিনের রিপোর্ট।
দেখে বোঝার উপায় নেই এটি একটি রেস্টুরেন্ট। রুমের দেয়ালে লেখা ও এর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেল সঠিক তথ্য। গুলশানে হোলি আর্টিজানের ঘটনার পর থেকেই প্রায় ক্রেতাশূন্য দিন পার করছেন তারা। যারা রেস্টুরেন্ট ব্যবসা আছে, মেইনলি কথা হলো আমাদের কাস্টমার নেই, ওনারা খুব ভয়ে আছেন, ওনারা বলতে পারছেন না যে কখন কি হতে পারে। শুধু রেস্টুরেন্ট নয়, গুলশান এলাকার শপিং মল ও মার্কেটগুলোতেও বাড়ছে না ক্রেতা সংখ্যা। রাস্তাঘাটে এ চেক করে হে চেক করে আসতে দেয় না, বিভিন্ন বাধা এবং যানজট তো আছেই। চতুর্দিকে থেকে রিক্সা বন্ধ, মানুষের যাতায়াত বন্ধ, হাজার হাজার লোক গুলশান থেকে হাইডে আসে। আমার মনে হয় বাংলাদেশে এমন কোনো রাস্তা নাই যেটা জনসাধারণ এত কষ্ট একটা ফ্যান নিয়ে যাবে সেই ক্ষমতা নাই। বিক্রেতারা বলছেন হোলি আর্টিজানে হামলার ঘটনার পর সেই যে ক্রেতার সমাগম কমেছে তা থেকে কোনোভাবেই বের হতে পারছেন না তারা। পার ডে সেল করতাম 1 লাখ সামথিং, এখন সেল হচ্ছে 25 কিংবা 30,000 টাকা। কাস্টমার আসতেছে না, গুলশানে গাড়ি ঘোড়া খুব কম ঢুকতে দেয়। বাইরে যে গাড়ি ঘোড়াগুলো আছে, রিক্সা, তারপরে বাস, এগুলো ঢুকতে দেয় না। 5 টাকা ভাড়া ছিল, সেখানে 20 টাকা, আবার এখানে 15 টাকা হয়ে গেছে এসি বাসে। সেখানে সিরিয়াল দিয়ে উঠতে হয়, অনেক বড় কিউ দিতে হয়, তো সেখানে কাস্টমারের তো এত ঠেকা নাই যে এখানে সিরিয়াল দিয়ে আসতে হবে। তবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দাবি, গুলশান এলাকায় নিরাপত্তা জোরদারের কারণে মার্কেট ও রেস্টুরেন্টগুলোতে ক্রেতাদের উপস্থিতি বেড়েছে। কোনো রেস্টুরেন্ট কিংবা হোটেল যদি মনে করেন যে তারা এখানে বর্ডার আসছেন না, এই বিষয়ে তাদেরকে নজর দিতে হবে। আর যদি স্পেসিফিক কারো কোনো সমস্যা থাকে আমাদের সাথে কথা বললেও সেটা আমরা রিজার্ভ করার চেষ্টা করব। চেকপোস্টের জন্য অথবা অন্য কোনো কারণে বাধাগ্রস্ত হচ্ছে সে ধরনের নিশ্চিত কোনো অভিযোগ কিংবা প্রমাণ আমাদের কাছে মুহূর্তে নাই। বিশেষজ্ঞরা বলছেন গুলশান এলাকায় ব্যবসায়িক মন্দাভাব কাটাতে ব্যবসায়ীদের নতুন পরিকল্পনা গ্রহণ করতে হবে। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। রওশন এরশাদের বিরুদ্ধে এরশাদের মামলা প্রত্যাহারে ভূমিকা না রাখার অভিযোগ করলেন দলের নেতাকর্মীরা। দুপুরে জাতীয় পার্টির যৌথ সভায় দলের সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ বক্তব্য দিতে গেলে উত্তেজিত হয়ে ওঠেন নেতাকর্মীরা। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন রওশনের এমন প্রতিশ্রুতিতে নেতাকর্মীরা শান্ত হন। দীর্ঘ টানাপোড়েনের অবসান ঘটিয়ে সোমবার এরশাদের ডাকা যৌথ সভায় যোগ দেন জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। তবে বক্তব্য দেওয়ার সময় নেতাকর্মীদের তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। দলের শক্ত অবস্থান না থাকায় ক্ষমতার মোহ হিসেবে ব্যবহৃত হতে হয় জাতীয় পার্টিকে। রওশনের এমন মন্তব্যের পরপরই নেতাকর্মীরা উত্তেজিত হয়ে ওঠেন। তাদের পাল্টা অভিযোগ, এরশাদের মামলা প্রত্যাহারে কোনো ভূমিকাই রাখেননি রওশন। আমার কথা শুনো না কেন, শুনতে পারলা না। দলের শীর্ষ নেতারা দফায় দফায় তাদের থামাতে চেষ্টা করেও ব্যর্থ হন। পরে নেতাকর্মীদের উদ্দেশ্যে রওশন আশ্বাস দেন এ ব্যাপারে সরকারের সঙ্গে আলোচনা করবেন। আমি এবার সংসদে এটা নিয়ে কথা বলবো। আপনার থেকে বেশি কষ্ট আমরা পাচ্ছি, তাই না? আপনাদের তো চেয়ারম্যান আর আমরা উনি স্বামী। রওশন দাবি করেন এর আগেও বেশ কয়েকবার মামলা প্রত্যাহারে কথা বলেছেন তিনি। বিলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে উইসকনসিন অঙ্গরাজ্যের ভোট পুনর্গণনার সিদ্ধান্তে কোনো কিছুই পাল্টাবে না মন্তব্য করে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফলকে অবৈধ উল্লেখ করে তিনি বলেছেন পপুলার ভোটে তিনিই জয়ী হয়েছেন। সাম্প্রতিক এক হিসাবে পপুলার ভোটে হিলারি ক্লিন্টন তার চেয়ে 20 লাখ ভোট বেশি পেয়েছেন। এ খবর প্রকাশের কয়েকদিন পর ট্রাম্প এমন মন্তব্য করলেন। ইলেকটোরাল ভোটে জয়ী ট্রাম্প বলেছেন লাখ লাখ মানুষকে অবৈধভাবে হিলারিকে ভোট দিয়েছে বলে তার ভোট বেশি দেখাচ্ছে। বৈধ ভোটে তিনিই জয়ী। এর আগে ভোট পুনর্গণনার সিদ্ধান্তকে সমর্থন দেয় হিলারি ক্লিন্টনের কড়া সমালোচনা করে ট্রাম্প একে খুবই দুঃখজনক উল্লেখ করে একে তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বলে মন্তব্য করেন। বিপিএল এর খবর। আজ দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস। আগে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়লেও শেষ দিকে মেহেদী মিরাজ ও ফরহাদ রেজার দৃঢ়তায় 128 রানের পুঁজি পায় ড্যারেন সেমির দল। জবাবে শেষ খবর পাওয়া পর্যন্ত রংপুরের সংগ্রহ বিনা উইকেটে 7 রান। টস জিতে ব্যাটিংয়ে নেমে রাজশাহী শুরুটা হয় ভয়াবহ। ইনিংসের দ্বিতীয় ওভারেই রুবেল হোসেনের বলে আউট হন জুনায়েদ সিদ্দিকী। এরপর আরাফাত সানি ও শহীদ আফ্রিদির বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করে রাজশাহী ব্যাটসম্যান। সাব্বির, স্যামি, উমর আকমলরা দ্রুত ফিরে গেলে দলীয় 43 রানে 7 উইকেট হারায় রাজশাহী কিংস।
তবে লড়াইয়ের ইঙ্গিত দেন মেহেদী মিরাজ ও ফরহাদ রেজা। রাজশাহী ইনিংসের প্রথম 10 ওভারে 50 রান আসলেও পরের 10 ওভারে এই দুই ব্যাটসম্যান যোগ করেন 78 রান। অষ্টম উইকেটে তাদের অবিচ্ছিন্ন 85 রানের জুটিতে লড়াই করার মতো 128 রান পায় রাজশাহী। ক্যারিয়ার সেরা ইনিংস খেলা মেহেদী মিরাজ 41 ও ফরহাদ রেজা অপরাজিত থাকেন 44 রানে। জবাবে রংপুরের শুরুটা বেশ দেখে শুনে করেছেন দুই ওপেনার সৌম্য সরকার ও মোহাম্মদ শাহজাদ। ক্যারিয়ারের সেরা সময়ে ইনজুরির কারণে পেসার শহীদের ছিটকে পড়াটা দুঃখজনক বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন। তবে নিউজিল্যান্ড সফরের জন্য ঘোষিত অপেক্ষমান তালিকায় থাকা পেসার রুবেল, আলামিন, রাব্বিদের ওপরও ভরসা রাখতে চান তিনি। শেষ পর্যন্ত শহীদের পরিবর্তে দলে কার জায়গা হবে তা জানা যাবে বিপিএল এর শেষে। লক্ষ্যটা আছে 25 থেকে 30টা উইকেট নেওয়া। ঢাকা ডায়নামাইটসের হয়ে বল হাতে এবারের বিপিএল মাতানো পেসার মোহাম্মদ শহীদের উইকেটের নেশা অমূলক ছিল না। 8 ম্যাচে 15 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকাতেও ছিলেন সবার উপরে। কিন্তু হায়, ইনজুরিতে ভেস্তে গেছে 25-30টি উইকেট নেয়ার সেই আশা। তবে তার চেয়েও বড় ক্ষতি হয়েছে অন্যখানে। ক্যারিয়ারের সেরা সময় কাটানো এই বোলারকে নিউজিল্যান্ড সফরে জাতীয় দলের স্কোয়াডে না পাবার সম্ভাবনাই বেশি। শহীদের জন্য তো ডেফিনেটলি খুব আনফরচুনেট। খুব ভালো ফর্মে ছিল, খুব ভালো বল করছিল, প্রবলি বেস্ট, ওর লাইফের বেস্ট ফর্মে ছিল এবার বিপিএল এ। তো এটা ওর জন্য খুব দুর্ভাগ্য, বাট আমাদের হাতে যথেষ্ট অপশন আছে। শফিল ইজ বোলিং ভেরি ওয়েল, তাসকিন খুব ভালো বল করছে, মুস্তাফিজ ফিরে আসছে। তবে অপেক্ষমান তালিকায় থাকা রুবেল হোসেন, আলামিন ও কামরুল ইসলাম রাব্বিদের উপরই আস্থা রাখতে চান বিসিবির নির্বাচক প্যানেল। গেল ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা আছে বিপিএল এর রংপুর রাইডার্সের হয়ে খেলা পেসার রুবেলের। আর ডেথ ওভারে আলামিন বেশ কার্যকর হলেও ফিল্ডিং এ তার দুর্বলতা চোখে পড়ার মতো। এদিকে জাতীয় দলে একেবারেই নবাগত রাব্বি। এসব হিসেব নিকেশে স্ট্যান্ড বাই তালিকায় থাকা এই পেসারদের মধ্যে রুবেলকে এগিয়ে রাখেন অনেকে। রুবেলও ভালো বল করছেন, রাব্বিও খুব ভালো বল করছেন, আলামিন শুরু দিকে ভালো করছিলেন, সেদিকে কয়েকটা ম্যাচ খেলতে পারেননি, বাট আই থিঙ্ক দে অল বোল্ড ওয়েল। এবং কম্পিটিশনটা আমরা খুব ভালো দেখছি তাদের মধ্যে, যেটা আমাদেরকে খুব ভালো লাগছে আমাদের কাছে। আশা করি যাকে নেই আমাদের বাঁচতে কষ্ট হবে এবং আমরা সেটাই আসলে চাই। নিউজিল্যান্ড সফরে টেস্ট সিরিজে একেবারেই সুবিধা করতে পারছে না আইসিসি টেস্ট র্যাঙ্কিং এ 2-এ থাকা দল পাকিস্তান। তবে ইউনিস খান, আজহার আলীরা ব্যর্থ হলেও মুশফিক বাহিনী ঘরের মাটিতে পাওয়া সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে, বিশ্বাস হাবিবুল বাশার সুমনের। পাকিস্তান স্ট্রাগল করছে, ডেফিনেটলি ডাজন্ট মিন বাংলাদেশ স্ট্রাগল করবে। আমার মনে হয় আমরা প্রস্তুত। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 2019 সাল থেকে এসএসসিতে সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া সহ বেশ কিছু সুপারিশ শিক্ষাবিদদের। মানোন্নয়নের স্বার্থে বাস্তবায়নের আশ্বাস শিক্ষামন্ত্রীর। বিশ্বব্যাপী নিরাপদ পানি ব্যবহার নিশ্চিতে গ্লোবাল ফান্ড গড়ে তোলার প্রস্তাবনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। হাঙ্গেরিতে ওয়াটার সামিটে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার। রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। মিয়ানমারের অভ্যন্তরের পরিস্থিতি জানতে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বললেন রাষ্ট্রদূত বার্নি কাট। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ভোটার বেড়েছে প্রায় 1.25 লাখ। প্রার্থী বাছাইয়ে আধুনিক নগরায়নকে গুরুত্ব দিচ্ছেন নতুন ভোটাররা। এবং মিটার ও রুট পারমিট ছাড়াই ঢাকার রাজপথে চলছে শত শত অবৈধ সিএনজি অটোরিকশা। আইনি জটিলতায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলছে বিআরটিএ। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর সঙ্গে থাকুন সময়।